হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, মেটাল নন মেটাল এটা তোমাদের এনসিইআরটির একটা বহুল পপুলার একটা চ্যাপ্টার এবং রেল এর থেকে প্রচুর প্রশ্ন দেয়। এখন তোমরা মাথা রাখবে কি পড়বো কি পড়বো না। যদি এইটা একটু ডিসকাশন করে দিই ছোটো করে, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। দেখো, একটা জিনিস ভালো করে বুঝবে যে আমরা জানি যে এনসিইআরটি থেকে কিছু পার্ট আমাদের বাদ গেছে। আমরা কেমিস্ট্রির কথা বলছি। যেমন ধরো আধুনিক পর্যায় সারণী, এই টোটাল চ্যাপ্টারটা সিবিএসসির যে, দেখো রেল, তার যে তোমাদের পিডিএফ আছে অফিসিয়াল নোটিফিকেশান, রেলওয়ে গ্রুপ ডি বলো বা বাদ বাকি যে সময় টেকনিশিয়ান বেরিয়েছে তার যে পরীক্ষা বলো, তাতে দেখবে এখানে বেসিক্যালি সিবিএসসি কথাটা লেখে, এনসিইআরটি শব্দটা কিন্তু লেখে না। দেখো, এনসিইআরটি হচ্ছে সেই বোর্ড, মানে সেই কাউন্সিল, বেসিক্যালি এটা হচ্ছে একটা কাউন্সিল। ঠিক আছে, এরা কি করায়, এরা হচ্ছে তোমাদের ওই যে পুস্তক, যে বইগুলো আছে সেগুলো মেটেরিয়ালটা তৈরি করে। ঠিক আছে, সেগুলো মেটেরিয়াল তৈরি করে, সেগুলো ক্যারিকুলাম তৈরি করে। আর সিবিএসসি কী করে, সেইটার প্রশ্নপত্র তৈরি করে এবং তার উপর বেস করে পরীক্ষা করায়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। তার উপর বেস করে পরীক্ষা কন্ডাক্ট করায়, অনেকটা আমাদের মাধ্যমিকের যে বোর্ড আছে তাদের মতো। আর এনসিইআরটি হলো কি, ওই বইগুলোকে তৈরি করা বেসিক্যালি তাদের কাজ। এবার কতগুলো জিনিস আছে যেগুলো পুরো বাদ গেছে এনসিইআরটি থেকে, আর কতগুলো জিনিস আছে যেগুলো পার্ট পার্ট বাদ গেছে। প্রথম কথা হচ্ছে আধুনিক পর্যায় সারণীকে এনসিইআরটির যে তোমাদের সিবিএসসি যে অধ্যায় আছে সেখান থেকে টোটাল বাদ দেওয়া হয়েছে আধুনিক পর্যায় সারণী। ঠিক আছে, আধুনিক পর্যায় সারণী এটাকে কি করা হয়েছে, ফুল টোটাল টোটাল এটাকে কী করে দেওয়া হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন একটা জিনিস ভালো করে বোঝো, আধুনিক পর্যায় সারণী যদি ফুল বাদ যায়, তাহলে আধুনিক পর্যায় সারণীর যে চাপটা সেটা আর একটা অধ্যায় আছে তার উপর এসে পড়ে, সেটা হচ্ছে মেটাল নন মেটাল। কেন? কারণ আধুনিক পর্যায় সারণীতেও আমরা ধাতু, অধাতু, নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি নিয়ে পড়াশুনো করতে দেখি বা পড়ি। আর মেটাল নন মেটালেই দেখতে পাচ্ছ ধাতু অধাতু ব্যাপারটা রয়েছে। তো মাথা রাখবে, আধুনিক পর্যায় সারণীর যে কনসেপ্ট সেটা এই অধ্যায় দিয়ে কিন্তু চালিয়ে দেওয়া যায়। মানে আমি বলতে চাইছি, আধুনিক পর্যায় সারণীর যা যা আছে আধুনিক পর্যায় সারণীতে, শুধুমাত্র ওই যে তোমাদের যে বিজ্ঞানীগণ আছেন ডোবেরনিয়র, এনাদের যে নাম এবং সাল, এগুলো বাদ দিলে বাকি যে পিওর আধুনিক পর্যায় সারণী, ঠিক আছে, ম্যান্ডেলিফের যে আধুনিক পর্যায় সারণী, সেই পুরো সারণীটাকেই কিন্তু, বা আধুনিক পর্যায় সারণী বলো, সেই পুরো সারণীটাকেই কিন্তু মেটাল নন মেটালের চ্যাপ্টার মধ্য দিয়ে চালিয়ে দেওয়া যায়। ঠিক আছে, যদি এক্সামিনার, আমি জানি এক্সামিনার যথেষ্ট চালাক, কারণ একবারে প্রশ্নগুলো বুঝতে পারবে, বাদ তো গেছে এটা, কিন্তু ডেফিনেটলি এর পুরো কনসেপ্টটাকে কিন্তু মেটাল নন মেটাল দিয়ে চালিয়ে দেওয়া যায়। ঠিক আছে, মেটাল নন মেটাল দিয়ে চালিয়ে দেওয়া যায়। এর কারণ হচ্ছে মেটাল আর নন মেটালের যা যা বৈশিষ্ট্য আছে সবই কিন্তু ওর যে পারমাণবিক যে সংখ্যা আছে তা দ্বারাই কিন্তু কি হয়, নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। তো মাথায় রাখবে, অলওয়েজ মাথায় রাখবে যে আধুনিক পর্যায় সারণীর সব জিনিসকে কিন্তু মেটাল নন মেটালের চ্যাপ্টার দিয়ে কিন্তু চালিয়ে দেওয়া যেতে পারে। অর্থাৎ সমস্ত কোশ্চেন্স কিন্তু এই চ্যাপ্টারটাকে টাচ করেই চালিয়ে দেওয়া যেতে পারে। সেই জন্য আমি বলবো, মেটাল নন মেটালের কনসেপ্ট পড়তে গেলে আধুনিক পর্যায় সারণীকে একটু তোমাকে পড়তে হবে। ক্লিয়ার হয়েছে কি বললাম? ঠিক আছে, আধুনিক পর্যায় সারণীকে একটু তোমাকে পড়তে হবে। যেমন তোমরা জানো যে আধুনিক পর্যায় সারণীর আমরা যদি একটু বাম দিকে আসি, ঠিক আছে, বামে আসি, তাহলে আমরা কাকে পাই, সব ধাতুগুলোকে পাই। ক্লিয়ার? আর যত আমরা ডান দিকে যাব, সব কোনগুলোকে পেতে থাকবো, অধাতুগুলোকে পেতে থাকবো। ঠিক আছে, এবং এই ধাতুগুলোর মধ্যে আমাদের যে ফার্স্ট যে কলামটা আছে, ঠিক আছে, ফার্স্ট যে কলামটা আছে, অর্থাৎ আমরা এখানে শ্রেণীর কথা বলছি। ঠিক আছে, তো তার যে প্রথম দিককার যে ধাতুগুলো সব কিন্তু প্রচণ্ড রিঅ্যাক্টিভ হয়। ঠিক আছে, প্রচণ্ড কী হয়, রিঅ্যাক্টিভ হয়, প্রচণ্ড রিঅ্যাক্টিভ হয়। তো আমি এখানে একটা গ্র্যাফ তৈরি করছি, তোমাদের একটা ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি যে আধুনিক পর্যায় সারণীর যে পুরো ব্যাপারটা সেটা এই চ্যাপ্টার দিয়ে কেন চালানো যায়। ক্লিয়ার হয়েছে আশা করি? যদি যথেষ্ট মাথায় বুদ্ধি থাকে তো অনায়াসে তুমি ধরতে পারবে যে কেন চালানো যায়। আচ্ছা, এবার আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করছি তার কয়েকটা কথা বলবো। দেখো, মেটাল নন মেটাল থেকেও কিন্তু একটা পোর্শন সিবিএসসিতে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, পুরো চ্যাপ্টারটা বাদ যায়নি, কিন্তু একটা পোর্শন বাদ গেছে। অ্যাকচুয়ালি মেটাল নন মেটালে আমরা কী কী পড়ি সেটা একটু জেনে নিই। দেখো, প্রথমত আমরা যেটা পড়ি সেটা হচ্ছে ধাতুর যে বৈশিষ্ট্য। দেখো, দু ধরনের বৈশিষ্ট্য হয়, আমরা জানি, একটা ভৌত বৈশিষ্ট্য, একটা রাসায়নিক বৈশিষ্ট্য। তো প্রাথমিক পর্যায়ে আমরা ধাতুর ভৌত বৈশিষ্ট্যগুলোকে পড়ি। ঠিক আছে, নেক্সট আমরা অধাতুর ভৌত বৈশিষ্ট্যগুলোকে পড়ি। ঠিক আছে, তারপর আমরা কি পড়ি, ধাতুর রাসায়নিক বৈশিষ্ট্যকে পড়ি, ধাতুর রাসায়নিক। ঠিক আছে, নেক্সট আমরা কি পড়ি, অধাতুর রাসায়নিক বৈশিষ্ট্যকে পড়ি। কাকে পড়ি, অধাতু, রাসা বলে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, আর লাস্টে আমরা পড়ি
ধাতু নিষ্কাশন নিয়ে, ঠিক আছে, ধাতু নিষ্কাশন নিয়ে, ঠিক আছে, নিষ্কাশন, ওকে। এবং এর মধ্যেই পয়েন্ট টু বি নোটেড, এর মধ্যেই একটা পার্ট থাকে যেটা তো বলা তো হয় না আছে, কিন্তু আমরা অদৃশ্যভাবে সেই পার্টটাকে দেখতে পাই। সেটা হচ্ছে বিভিন্ন বন্ড, অর্থাৎ সমযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন, এগুলোকে আমরা এর মধ্যে দেখতে পাই, ঠিক আছে। তো এই যে বন্ধন, সমযোজী এবং তড়িৎযোজী, ঠিক আছে, তোমরা বলবে স্যার এটা তো এনসিইআরটির মধ্যে মেটাল নন মেটালে এই পার্টটাকে তোমরা মানে চোখে দেখতে পাবে না, কিন্তু যখন অ্যাপ্লাই করবো তখন তোমাদের যদি এই বন্ধনের ব্যাপারটা নাই বলি, তোমরা কনসেপ্টটাই বুঝতে পারবে না। তো সমযোজী আর তড়িৎযোজী এই দুই টাইপের বন্ধন ভীষণ ভীষণ পপুলার, ঠিক আছে। আর এই সমযোজী আর তড়িৎযোজী বন্ধন তৈরি হয় বেসড অন দিস আধুনিক পর্যায় সারণীর যে কনসেপ্ট আছে তার উপর বেস করে, ঠিক আছে। সুতরাং আমরা বলতে পারবো না যে এটাকে পুরোপুরি আমরা বাদ দিতে পারবো, ঠিক আছে, গেল। এবার দেখো কোন চ্যাপ্টারকে বাদ দেওয়া হয়েছে তাহলে। এই যে ধাতু নিষ্কাশনের পরে আর একটা অধ্যায় ছিল, সেটা হচ্ছে কোরোশন প্রিভেনশন, অর্থাৎ কীভাবে ধাতুর ক্ষয়কে রোধ করা যায়। ওই ধাতুর ক্ষয়কে রোধ করা যায় ওই অধ্যায়টাকে কিন্তু কী করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। মানে এই মেটাল নন মেটালের থেকে একটা পোর্শনকে বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ধাতুর ক্ষয় কী করে প্রিভেন্ট করা যায়, অর্থাৎ রোধ করা যায়। ক্লিয়ার হলো আশা করি। এবং ক্ষয়ের কারণগুলো কী কী ছিল সেই পার্টটাকে কিন্তু প্রিভেন্ট করে দেওয়া হয়েছে। প্রবলেম হচ্ছে ওই পার্টটা কিন্তু জিকে পোর্শনের মধ্যেও খানিকটা আসে। এবার তুমি যদি ভাবো যে পুরো ওই পার্টটাকে আমি জাস্ট অন্ধ হয়ে যাব, দেখবই না পার্টটাকে, তাহলে ভুল করবে। ওই পার্টটার একটা ওভারঅল তোমাকে ভিউ রাখতেই হবে, কারণ ওই পার্টটাতে এমন কিছু জিনিস আছে যেগুলো জিকে বলে চালিয়ে দেওয়া যায়, ঠিক আছে। এবার এনসিইআরটি পড়ে গেলে কী হবে, জিকে ডেপথ নলেজটা তুমি পেয়ে রাখবে, ফলে যদি একটু প্রশ্ন ঘুরিয়ে দেয় তুমি পেয়ে যাবে। ওই জন্য আমি বলবো পুরনো যে সিলেবাসে নন মেটাল আছে, মেটাল নন মেটাল আছে, পুরোটা পড়ে যাওয়াই ভালো। আর আধুনিক পর্যায় সারণী পুরোটা না পড়ো, কিছুটা টাচ করে যাওয়াও ভালো, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে আশা করি। সোজা কথা বলতে আমি বলবো যা এনসিইআরটি ছিল আগে তা পুরোটা পড়াই ভালো, কারণ রেলওয়ে স্ট্রিক্টলি কিন্তু তার সিলেবাসকে ফলো করে না। ক্লিয়ার হলো আশা করি। আচ্ছা, এইবার একটা জিনিস তোমাকে বলি, সেটা হচ্ছে এগুলো তো পড়বে বটে। তো তাহলে আশা করি বোঝা গেছে আমরা এখানে ধাতুর ভৌত ধর্ম, আধুনিক অধাতুর ভৌত ধর্ম, ধাতুর রাসায়নিক ধর্ম, অধাতুর রাসায়নিক ধর্ম এবং ধাতু নিষ্কাশন, মেনলি এই কটা চ্যাপ্টার নিয়ে পড়বো। তার মধ্যে আমি আজকে তোমাদের এই ধাতু নিষ্কাশনটাকে পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে অধ্যায়টা আছে ধাতু নিষ্কাশন, আমি তোমাদের ধাতু নিষ্কাশন সম্পর্কে পড়িয়ে দিচ্ছি। বোঝা গেল? এইটা আজকে আমাদের কভার হয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবে, ধাতু নিষ্কাশন পড়ার সময় আমরা একটা জিনিসকে পাবো, সেটা হচ্ছে তোমাদের রিঅ্যাক্টিভিটি সিরিজ পাবো। আর এই রিঅ্যাক্টিভিটি সিরিজ কিন্তু আমি তোমাদের আগেই ভিডিওতে কভার করে দিয়েছি, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? তোমরা যদি কেউ সেই ভিডিওটা না দেখে থাকো, এই কিছুদিন আগেই কভার করেছি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে, এবং তোমাদের যে ফার্স্ট কমেন্ট আছে তাতে ইম্পর্টেন্ট লিঙ্কগুলো দেওয়া থাকে, যেমন অ্যাপের লিঙ্ক দেওয়া থাকে, যে যে প্লেলিস্ট আছে তার লিঙ্ক দেওয়া থাকে, সেইগুলোকে দেখবে, ওর মধ্যে তুমি পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে আশা করি? আচ্ছা, চলো এবার আমরা এই ধাতু নিষ্কাশনটা নিয়ে একদম এনসিইআরটি ধরে তোমাদের পড়াবো। দেখো এই হচ্ছে তোমাদের রিঅ্যাক্টিভিটি সিরিজ, তোমরা দেখতে পাচ্ছ এটার এনসিইআরটির যে স্ক্রিনশট আছে সেটাই রাখা। এখানে দেখতে পাচ্ছ পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি বিভিন্ন ধাতুর নাম এখানে লেখা আছে। মাঝখানে কিন্তু আমাদের আছে যেটা, সেটা হচ্ছে হাইড্রোজেনের নামও কিন্তু এখানে লেখা আছে, উল্লেখ করা আছে, পরিষ্কার দেখতে পাচ্ছ। ওকে, মনে রাখবে হাইড্রোজেনের উপরে যে ধাতুগুলো আছে তারা বেশি সক্রিয়, আর হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো আছে তারা কম সক্রিয়। কি বললাম? হাইড্রোজেনের ওপরে যে ধাতুগুলো আছে তারা বেশি সক্রিয়, হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো আছে তারা কম সক্রিয়। এটা এনসিইআরটি চার্ট, এবং আমি ওই যে ভিডিওটার কথা বলছিলাম ওই ভিডিওতে আমি তোমাদের বলেওছি যে কীভাবে এটা মনে রাখতে হয়। তার একটা আমি কিন্তু কী দিয়েছিলাম, একটা কিন্তু শর্টকাট পদ্ধতি দিয়েছিলাম, যে এই পুরো ধাতুদের নামকে তুমি কী করে খুব ইজিলি মনে রাখবে। ক্লিয়ার হলো আশা করি? সো সেই তুমি পার্টটাকে দেখে নাও, তোমার বেটার বুঝতে পারবে। এবার একটা কথা তোমাদের ভালো করে বলি, এখানে তুমি দেখতে পাচ্ছ প্রথম দিকে কিছু ধাতু রয়েছে, ঠিক আছে। যেমন দেখতে পাচ্ছ কে মানে পটাশিয়াম, এনএ মানে সোডিয়াম, সিএ মানে হচ্ছে ক্যালসিয়াম, এমজি মানে হচ্ছে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। এই যে কটা ধাতু রয়েছে দেখতে পাচ্ছি, যে ফার্স্ট এই যে কটা ধাতু রয়েছে, জাস্ট মিনিট, ওকে, এই যে কটা ধাতু রয়েছে দেখতে পাচ্ছ, এই যে কটা ধাতু এখানে রয়েছে পরিষ্কারভাবে, ঠিক আছে। এই যে এখানে ক্যালসিয়াম, সোডিয়াম, এই যে এল পর্যন্ত অর্থাৎ অ্যালুমিনিয়াম পর্যন্ত, এদেরকে বলা হয় অধিক সক্রিয় ধাতু, কারণ এরা একদম প্রথম দিকে আছে। ভালো করে দেখো, এদেরকে কী বলা হয়? এদেরকে বলা হয় অধিক সক্রিয় ধাতু, ঠিক আছে। আর এই অধিক সক্রিয় ধাতুগুলোকে কিন্তু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কী করা যায়? নিষ্কাশন করা যায়, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিন্তু নিষ্কাশন করা যায়, কিন্তু এটা একমাত্র পদ্ধতি নয়, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কী করা যায়? নিষ্কাশন করা যায়। আমি ওভারঅল একটা ভিউ দিচ্ছি তোমাদের, ঠিক আছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ জেডএন আছে, এফই আছে, পিবি আছে, আর এখানে দেখো কপার রয়েছে, ঠিক আছে। তো জেডএন থেকে এই কপার পর্যন্ত
ঠিক আছে, জিঙ্ক থেকে কপার পর্যন্ত এদেরকে কার্বন, এরা হচ্ছে মাঝারি সক্রিয়। এদেরকে আমি কি বলবো, এরা হচ্ছে কেমন সক্রিয়, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এরা হচ্ছে মাঝারি সক্রিয়। ঠিক আছে, তো এই মাঝারি সক্রিয় যারা, তাদেরকে কার্বন বিজারণের মাধ্যমে, ঠিক আছে, রিডাকশন বাই কার্বন, কার্বন বিজারণের মাধ্যমে কি করা যায়, তাদেরকে কিন্তু নিষ্কাশন করা যায়। ঠিক আছে, নেক্সট লাস্টের দিকে যে ধাতুগুলো পাচ্ছ অর্থাৎ এইচজি, এজি এবং এইউ, তার মধ্যে এজি এবং এইউ অর্থাৎ সিলভার এবং গোল্ড, পয়েন্ট টু বি নোটেড, সিলভার এবং গোল্ড এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, কারণ এরা এতই কম সক্রিয় যে এরা কারোর সঙ্গে সক্রিয়ই নয়, মানে কারোর সঙ্গে বিক্রিয়াই করে না। আর বিক্রিয়া না করলে এদের সল্ট তৈরি হয় না। আর সল্ট তৈরি না হলে, ভালো করে বুঝবে, সল্ট যদি তৈরি না হয় তাহলে নিষ্কাশনের কোনো ব্যাপারই নেই। এবার অনেকেই বুঝলো না যে স্যার সল্ট তৈরি কী বলে আর নিষ্কাশন কেন করা যাবে না। ঠিক আছে, যাই হোক, তো এই যে এইচজি, তার মধ্যে বিশেষ করে এই যে এইচজিটা কী করে করে বলে দিচ্ছি। এইচজি যেটাকে করে, ঠিক আছে, সেটা হচ্ছে যে একে সালফাইড আকুরিকে নিয়ে যাওয়া হয়, তারপর তাপজারণ করে এর থেকে বের করে দেওয়া হয়। ঠিক আছে, এইচজিকে কী করে করে, সেটা হচ্ছে তাপীয় জারণ পদ্ধতি থেকে বের করা হয়, মেনলি তাপীয় জারণ। ঠিক আছে, এরা আবার তুমি এনসিইআরটিতে পাবে কিন্তু ডিসকাশনে পাবে। ঠিক আছে, এনসিইআরটিতে এটাকে পাবে কিন্তু ডিসকাশনে পাবে। তুমি একটা এখানেও একটা বলতে পারো একটা চার্ট করে দেওয়া আছে, সেই চার্টে এটা লেখা নেই। যাই হোক, এটা হচ্ছে কম সক্রিয়। এই লাস্টে যে ধাতুগুলো কি, এটা হচ্ছে কম সক্রিয়। আমি আরেকবার বলে দিচ্ছি, অধিক সক্রিয় যে ধাতুগুলো, যেগুলো একদম ওপর দিকে থাকে, হাইড্রোজেন মাঝখানে একদম ওপর দিকে থাকে, সেগুলোকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা কী করি, আমরা নিষ্কাশন করতে পারি। এছাড়া মাঝারি সক্রিয় যে ধাতুগুলো, যাদেরকে কার্বন রিডাকশনের মাধ্যমে, রিডাকশন মানে বিজারণ, কার্বন বিজারণের মাধ্যমে কী করা হয়, তাদেরকে বাইরে আনা হয়, অর্থাৎ শুদ্ধিকরণ করা হয়, অর্থাৎ নিষ্কাশন করা হয়। আর নিচের দিকে যে ধাতুগুলো, অর্থাৎ এইচজি মানে মার্কারি মানে পারদ, এজি মানে হচ্ছে সিলভার মানে রূপা, আর এইউ মানে গোল্ড মানে সোনা, এদেরকে কিন্তু কি করা হয়, তাপীয় জারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। তার মধ্যে সোনা আর গোল্ড, দে আর ন্যাচুরালি অকারিং মেটাল। কেমন মেটাল এরা, এরা হচ্ছে প্রকৃতিতে ডাইরেক্ট পাওয়া যায় এরকম মেটাল, প্রকৃতিতে সরাসরি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, সরাসরি, হোয়াট হ্যাপেন্স, ওকে জাস্ট এ মিনিট, হ্যাঁ, তো সরাসরি, ঠিক আছে, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, বিশুদ্ধ অবস্থায় কী যায়, বিশুদ্ধ অবস্থায় তাদেরকে কী যায়, পাওয়া যায়। ক্লিয়ার হলো আশা করি। ধরো আমি এখানে লিখছি ZnCO3। ঠিক আছে, আমরা এনসিইআরটিতে যাব, তার আগে একটু সামান্য কয়েকটা জিনিস বলে নিই। ধরো আমি এখানে লিখছি ZnCO3, তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে Zn তো আছে, কিন্তু তার সঙ্গে এখানে একটা এক্সট্রা জিনিস জুড়ে আছে, সেটা হচ্ছে কার্বনেট। ঠিক আছে, কি জুড়ে আছে, কার্বনেট জুড়ে আছে। আর এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি জিঙ্ক। তো খেয়াল রাখো একটা জিনিস খুব ভালো করে, যে এখানে কিন্তু জিঙ্ক আলাদা নেই। খেয়াল করো, জিঙ্ক কিন্তু এখানে আলাদা নেই, জিঙ্কের সঙ্গে কার্বনেট একসাথে আছে, এবং এটা জাস্ট কৌটের মধ্যে দুটো জিনিসকে একসঙ্গে রাখা হয়েছে না, এটা রাসায়নিকভাবে যুক্ত আছে। ঠিক আছে, মানে এটা বন্ড অবস্থায় আছে, বন্ড রাসায়নিকভাবে যুক্ত আছে, এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে কিন্তু তড়িৎযোজী বন্ধন উৎপন্ন হয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি দুটো বন্ধনই আছে এখানে, তড়িৎযোজী এবং সমযোজী বোথ, কারণ কার্বনের সঙ্গে অক্সিজেন সমযোজী বন্ধন আছে, আর জিঙ্কের সঙ্গে পুরো কার্বনেটের কী আছে, তড়িৎযোজী বন্ধন আছে। দেখো, ধাতু আর অধাতুর মধ্যে যখন বন্ধন তৈরি হয় তখন সেটা তৈরি হয় তড়িৎযোজী বন্ধন, আর অধাতু বন্ধন তৈরি হলে তখন সেটা তৈরি হয় কি, সমযোজী বন্ধন। তো তড়িৎযোজী সমযোজী দুই ধরনের বন্ধনই এখানে আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার হয়েছে, দুই ধরনের বন্ধন কি করতে পারছি আমরা এখানে দেখতে পাচ্ছি। সো ইট ইজ পসিবল নয় যে জাস্ট এটাকে টুকরো করলাম আর ভেঙে জিঙ্কটাকে বার করে নিলাম। ঠিক আছে, তো এই জন্যেই নিষ্কাশন, ঠিক আছে, এই কথাটা কিন্তু এসছে, এক্সট্র্যাকশন কথাটা কিন্তু এসছে। সিমিলারলি তুমি যদি দেখো এই জিএস, ঠিক আছে, এই জিএস, ওকে, অর্থাৎ পারদের সালফাইড। তো পারদের সালফাইড, এর মধ্যে দেখো সালফার রয়েছে, এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে দেখো সালফার রয়েছে। ক্লিয়ার হয়েছে, আর দেখো এখানে রয়েছে পারদ, এখানে কি রয়েছে, এখানে রয়েছে তোমাদের পারদ। তো এটা কি পসিবল যে আমরা সালফার আর পারদকে জাস্ট ভেঙে নিলাম আর পারদ আর সালফার আলাদা হয়ে গেল? এখানেও তো বিভিন্ন রাসায়নিক বন্ধনই রয়েছে বাবা। তো একটু আগে যেটা অশুদ্ধি শব্দটা বলা হচ্ছিল, সেটা হচ্ছে যেটা আমরা চাই তার সঙ্গে এক্সট্রা যেটা মেশানো রয়েছে সেটাকে আমরা বলছি অশুদ্ধি। তার মানে বেসিক্যালি এখানে কার্বনেট এই যে ফর্মটা, এটা হচ্ছে অশুদ্ধি। তার মানে বেসিক্যালি এই যে সালফার, এই যে সালফাইড রয়েছে, এটা হচ্ছে অশুদ্ধি। যেমন তুমি যদি বলো Cu2S অর্থাৎ কপার সালফাইড, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানেও সালফার একটা এক্সট্রা রয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা তো কপারকে চাই,
আমরা তো কাকে চাই? আমরা তো কপারকে চাই, কিন্তু কপার তো ডাইরেক্ট আসছে না, তামা তো ডাইরেক্ট আসছে না। তো এখানেই কিন্তু আমাদের নিষ্কাশন ব্যাপারটা প্রয়োজন। তার মানে নিষ্কাশন বেসিক্যালি আর কিছুই নয়, দুটো জিনিস যেটা রাসায়নিকভাবে যুক্ত আছে সেখান থেকে যে জিনিসটা আমাদের দরকার তাকে বের করে আনা, এটা কি আমরা কিন্তু বলছি বেসিক্যালি এক্সট্রাকশন বা নিষ্কাশন। ঠিক আছে, তো কীভাবে সেটা হয়? বিভিন্ন জিনিস বিভিন্নভাবে রিঅ্যাক্ট করে। দেখো আমি এখানে 3টে জিনিস লিখেছি, তার মধ্যে জেডেন দেখতে পাচ্ছ মারাত্মক সক্রিয়, মানে বেসিক্যালি আমরা এটাকে মাঝারি সক্রিয়তার রূপদান করি। জেডেন কিন্তু কপারের থেকে অনেক বেশি সক্রিয়, জেডেন কিন্তু কপারের থেকে অনেক বেশি সক্রিয়। আবার জেডেন কপার আর যদি এইচজি বলো, তাহলে জেডেন সব থেকে সক্রিয়, তারপর সক্রিয় হচ্ছে কপার, আর তারপর সক্রিয় হচ্ছে পারদ। তার মানে জেডেনকে আমরা যেভাবে পাবো, কপারকে এবং এইচজিকে আমরা সেভাবে বার করতে পারবো না। তো এই জন্য বিভিন্ন প্রসেস বার করা হয়েছে এদের এই বন্ডগুলোকে ভাঙার জন্য, এবং আসল যেটা আমরা চাইছি মানে জিঙ্ক, এখানে পারদ, এখানে কপার, এদেরকে বের করে আনার জন্য। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে আশা করি। চলো দেখো, তোমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এখানে তড়িৎ বিশ্লেষণ মাধ্যমে কে, এনএ, সিএ, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এই যে 5টা ধাতু আছে এদেরকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বার করে দেওয়া হয়। আমি তোমাদের প্রথমেই এটা বলেছিলাম। নেক্সট হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতিতে এদেরকে বার করা হয়, জিঙ্ক, লোহা, লেড এবং কপার। এছাড়াও প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এদেরকে। একটু আগে এই চার্টের মধ্যে আরও দুটো জিনিসকে এনসিইআরটি নিজেই ঢুকিয়েছে, এক হচ্ছে প্লাটিনামকে ঢুকিয়েছে, 2 হচ্ছে এখানে কিন্তু কপারকেও ঢোকানো হয়েছিল। মনে করে দেখো একটু আগে ঢোকানো হয়েছিল। সেই জন্য বলছি তোমরা এনসিইআরটির জাস্ট এই চার্টটাকে ফলো না করে আমি বলবো তোমরা একবার একটু মূল যে জিনিসটা দেওয়া আছে সেটাকে একটু ভালো করে দেখবে। ঠিক আছে, মানে এনসিইআরটি কী করে, পাশে যে গ্রাফটা করে আর যেটা প্যারাগ্রাফে লেখে দুটোর মধ্যে অনেক সময় অমিল পাওয়া যায়। দেখো একটা জিনিস ভালো করে বোঝো, আকরিক কীভাবে নিষ্কাশন করা হয় তার জন্য টোটাল চার্ট এনসিইআরটি দিয়েছে, কিন্তু এই চার্ট দিয়ে আমরা কিছু বুঝতে পারবো না, কিন্তু চার্টটাকে একটু মুখস্থ রাখতে হবে। কারণ রেলওয়ে অনেক সময় কী করে, নিচের কোন ধাপটি ফলো হয় বলে 3টে-4টে করে ক্রমিক দিয়ে দিতে পারে। ঠিক আছে, কোশ্চেন কেমন আসে দেখবো আমরা। সেটা হচ্ছে আকরিক এবং আকরিকের গাঢ়ীকরণ, অর্থাৎ প্রথমে আকরিকটাকে উত্তোলন করা হলো, তারপর আকরিককে গাঢ় করা হয়। ঠিক আছে, তারপর কি করা হয়, তাকে ডিভিশন করা হয়। কি উঠলো, অধিক সক্রিয় ধাতু উঠেছে, নাকি আকরিকটা আমাদের মাঝারি সক্রিয় ধাতুর, নাকি আকরিকটা আমাদের কম সক্রিয় ধাতু। এই 3টেকে আগে কী করা হয়, ব্রেক ডাউন করা হয়। ঠিক আছে, ধরো কখনো আমাদের দেখা গেল যে অ্যালুমিনিয়ামের অক্সাইড উঠেছে, তাহলে অ্যালুমিনিয়ামের অক্সাইড এইখানে পড়বে। ঠিক আছে, Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড কোথায় পড়বে, অধিক সক্রিয় ধাতুর মধ্যে পড়বে। ঠিক আছে, ধরো আমাদের উঠেছে তোমাদের এফির উঠেছে, অর্থাৎ মাঝারি উঠেছে, তো Fe2O3। ঠিক আছে, এটা আমাদের কিসের মধ্যে পড়বে, এটা আমাদের এই যে মাঝারি সক্রিয় ধাতুর মধ্যে পড়বে। ধরো আমাদের কম সক্রিয়র মধ্যে উঠেছে, ধরো ওই যে HGS বলেছিলাম, সেই HGS ধরো এখানে উঠেছে, অর্থাৎ কম সক্রিয় ধাতুর মধ্যে HGSও থাকে। তো HGS অর্থাৎ পারদের সালফাইড, ঠিক আছে, মার্কারির সালফাইড, সেটা উঠেছে। তো এইটা উঠলে আমরা কি বলবো যে এটা কম সক্রিয় ধাতু। এবার কি হবে, এবার যেটা হবে, যদি অধিক সক্রিয় ধাতু হয় তাহলে আমরা এই আকরিকটাকে গলাবো। ফার্স্ট কী করবো, আকরিকটাকে কী করবো, গলিয়ে দেবো, এবং গলানোর পর কী করবো, তার মধ্যে তড়িৎ বিশ্লেষণ করব এবং বিশুদ্ধ ধাতুকে পাবো। ক্লিয়ার হয়েছে? নেক্সট হচ্ছে যদি ধাতুটা মাঝারি সক্রিয় হয় তখন আমরা কি করব, কার্বনেট আকরিক নেব। যদি সেটা কার্বনেট আকরিক, পয়েন্ট টু বি নোটেড, মাঝারি সক্রিয় ধাতুগুলো সাধারণত অক্সিজেনের ফরম্যাটে পাওয়া যায় না। এবার আমি ওখানে লিখেছি কেন, তাহলে তুমি দেখো Fe2O3 কিন্তু আমরা পরীক্ষাগারে তৈরি করতে পারি, কিন্তু নর্মালি অকারিং যদি আমরা বলি তখন তো সেই পরিমাণ তাপ, মানে আমাদের ইচ্ছে মতো তাপ আর চাপ দিচ্ছি না, ফলে সেটা অ্যাকচুয়ালি দুটো আকারে পাওয়া যায়। কার্বনেট আকারে পাওয়া যায়, মাঝারি সক্রিয় ধাতুগুলোকে কী আকারে পাওয়া যায়, কার্বনেট আকারে পাওয়া যায়, আর সালফাইড আকারে পাওয়া যায়। এদেরকে দুটো পার্টি পাওয়া যায়, কার্বনেট আর সালফাইড। অক্সাইড আকারে এদেরকে কমই পাওয়া যায়। পয়েন্ট টু বি নোটেড, মাঝারি সক্রিয়গুলোকে কিন্তু কার্বনেট ফর্মে পাওয়া যায়, ঠিক আছে, এবং সালফাইড ফর্মে পাওয়া যায়। ঠিক আছে, তো এদেরকে কী করব, এদেরকে আমরা ভস্মীকরণ করব, মানে আগুন দিয়ে পোড়াবো ফার্স্টে। ঠিক আছে, এবং সালফাইড হলে তাকে আমরা তাপীয় জারণ পদ্ধতি ইউজ করব, মানে হিট অক্সিডেশন বলে এটাকে। ঠিক আছে, অক্সিডেশন বাই হিট। ঠিক আছে, এই দুটো করব। কার্বনেট আকরিক হলে ভস্মীকরণ করব, ইনসিনারেশন করব, আর সালফাইড হলে তাকে আমরা তাপীয় জারণ পদ্ধতি ইউজ করব। এবং এই দুটো থেকেই আমরা কি পাবো, আমরা ধাতব অক্সাইড পাবো। তোমরা বলবে স্যার কী করে ধাতব অক্সাইড আমরা এখান থেকে পেতে পারি? বেসিক্যালি যখন আমরা ভস্মীকরণ করছি তখন বাতাসের অক্সিজেন এই ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যায়, আর তাপ জারণ বলছি, তার মানে জারণ তো অক্সিজেন যুক্ত হলেই হয়, তো এখানেও তোমাদের কী হয়, অক্সিজেন যুক্ত হয়, তার ফলে ধাতব অক্সাইড তৈরি হয়। মনে রাখবে, ধাতব অক্সাইড থেকে যেই আমরা বিজারণ ঘটাবো তখনই আমরা বিশুদ্ধ ধাতুকে পেয়ে যাই। ঠিক আছে,
তার মানে বেসিক্যালি কী করছি, আমরা প্রথমে জারণ ঘটাচ্ছি, তারপর বিজারণ ঘটাচ্ছি। দেখো এই যে পুরো প্রসেসটা করা হলো, এখানে তো জারণই হলো না, অক্সিজেন যুক্ত হলো, তারপর আবার কী করছি, আমরা বিজারণ ঘটাচ্ছি। মানে প্রথমে যদি এটা মাঝারি সক্রিয় ধাতু হয় তাহলে প্রথমে আমরা জারিত করি, তারপর আমরা বিজারিত করি, ঠিক আছে? ফলে আমরা আসল ধাতুটাকে পেয়ে যাই। এবার যদি কম সক্রিয় ধাতু হয়, অর্থাৎ HGS এর মতো চিজ হয়, তখন আমরা কি করব, তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সালফাইড আকরিক করবো। এর সালফাইড আকরিক, দেখো HGS এর সালফাইড আকরিক গিয়ে বেরিয়েছে এখানে, তার তাপীয় জারণ করব, এবং তাপীয় জারণ করলে কি হয়, সালফাইড আলাদা হয়ে যায়, আর ধাতুটা পড়ে থাকে, সেই ধাতুটাই হচ্ছে এইটা, তাকে বিশুদ্ধীকরণ করব। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। তো একে মনে রাখবো কী করে, চলো একবার আমরা নিজেরা লিখি আর বুঝি। দেখো তাহলে আমরা 3 ধরনের ধাতু পেলাম। একটা হচ্ছে অধিক সক্রিয়, ওকে জাস্ট আ মিনিট, কী কী পেলাম আমরা, অধিক সক্রিয় ধাতুকে পেলাম, ঠিক আছে, অধিক সক্রিয়, ঠিক আছে, অধিক সক্রিয় ধাতুকে পেলাম। আর আমরা কাকে পেলাম, আমরা পেলাম মাঝারি সক্রিয় ধাতুকে, ঠিক আছে, কাকে পেলাম আমরা পেলাম মাঝারি সক্রিয়, মাঝারি বলে লিখছি, ঠিক আছে, মাঝারি সক্রিয় ধাতুকে পেলাম আমি। আর কাকে পেলাম, আমরা পেলাম কম সক্রিয় ধাতুকে আমরা পেলাম, ঠিক আছে। কম সক্রিয় ধাতুর ক্ষেত্রে আমরা দেখতে পাই কম সক্রিয় ধাতুগুলো সাধারণত সালফাইড তৈরি করে, এটা মনে রাখবে। কম সক্রিয় ধাতুগুলো কি তৈরি করে, সালফাইড তৈরি করে। আর সালফাইডকে যেই আমরা তাপ দেব তখন এটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যায়, এটাকে আমরা বলি তাপীয় জারণ। দেখো ভালো করে বোঝো, তাপ দিচ্ছি তার সঙ্গে অক্সিডেশন করছি, তাহলে এটা কী হচ্ছে, এটা জারণই তো হচ্ছে না, এবং তার ফলে আমরা কি পেয়ে যাব, আমরা অ্যাকচুয়ালি ধাতুটাকে পেয়ে যাব। বোঝা গেল কি বললাম? এটা হচ্ছে কম সক্রিয় ধাতুর ক্ষেত্রে এটা আমরা অ্যাপ্লাই করি। মাঝারি সক্রিয় ধাতুর ক্ষেত্রে আমরা 2 টাইপের কি পাই, আমরা আকরিক পাই। একটা হচ্ছে কার্বনেট আকরিক, ঠিক আছে, একটা হচ্ছে কি পাই আমরা, কার্বনেট আকরিক পাই। আরেকটা আমরা কি পাই, আমরা হচ্ছে সালফাইড আকরিক পাই, ঠিক আছে, সালফেট আকারে থাকে, ঠিক আছে, সালফেট আকরিক পাই। ওকে, তো যখনই আমরা কার্বনেট আর সালফেট আকরিক পাচ্ছি তখন আমরা কি করব, তখন যেটা করব সেটা হচ্ছে কার্বনেট যদি হয় তাকে আমরা আগুন দেব, ঠিক আছে, সোজা কথা বলতে তাপ, ভস্মীকরণ মানে তাপই দেওয়া। আর সালফেট যদি হয় তাকেও আমরা বেসিক্যালি তাপ দেব। যেই এখানে তাপ দেব তখন অক্সিজেন অটোমেটিক্যালি অ্যাড হবে, আর তাপীয় জারণ পদ্ধতিতে অক্সিজেন ওখানে অ্যাড করতেই হয়, তো ডেফিনেটলি এখানে অক্সিজেন কী হবে, এখানে প্লাস হবে। তার মানে বেসিক্যালি এখানে জারণ ঘটছে। দেখো এখানে কি ঘটছে, জারণই তো ঘটছে না, আমি বর্গজ বলে লিখছি, এখানে জারণ ঘটছে, এখানে বেসিক্যালি কী ঘটছে, জারণ ঘটছে। আর জারণ ঘটার ফলে কী হবে, আমরা ধাতুর অক্সাইডকে পাবো। ধাতুর কাকে পাবো আমরা, ধাতুর দুটো পদ্ধতিতে আমরা কি কাকে পাবো, মেটাল অক্সাইডকে পাবো। এম মানে মেটাল, O2 মানে অক্সাইড। সবসময় যে O2 হয় তা নয়, বাট তোমাদের কমন ফর্ম ওই যে আমি লিখছি। এখানে আমরা কী পাবো, মেটাল অক্সাইড পাবো। এবারে মেটাল অক্সাইড আর মেটাল অক্সাইডে যদি আমরা বিজারণ ঘটাই, যদি আমরা বিজারণ ঘটাই, এখন তোমার কাছে বিজারণ কেন ঘটাচ্ছেন, দেখো বিজারণ তো ঘটাতেই হবে, মেটাল রয়েছে, পয়েন্ট টু বি নোটেড, মেটাল রয়েছে, তার সঙ্গে অক্সিজেন রয়েছে, অক্সিজেনকে যদি বার না করি মেটালকে আমরা পাবো কী করে, অক্সিজেনকে বের করে দেওয়াটাকেই তো বিজারণ বলা হয়, অক্সিজেন বের করে দেওয়াটাকেই তো বিজারণ বলা হয়। অক্সিজেন যুক্তকরণকে জারণ বলে, আর অক্সিজেন বের করে দিলে তাকে উল্টোটা বলে, বিজারণ বলে। তার মানে বেসিক্যালি এই অক্সিজেনকে তো আমাকে বের করে দিতে হবে, তো অক্সিজেন এখান থেকে বের করে দাও, এখান থেকে বের করে দাও, মানে বিজারণ করে দাও, তাহলে আমরা কী পড়ে থাকি, আমাদের মেটাল পড়ে থাকবে, আর সেটাই তো আমরা চাই যে মেটালটাকে আমরা নেব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, অধিক সক্রিয়কে কীভাবে করব, একটু আগেই তোমরা দেখলে যে অধিক সক্রিয়র ক্ষেত্রে আমরা কী করি, প্রথমে এটাকে গলাই, ফার্স্ট আমরা কী করি, এটাকে গলাবো, অর্থাৎ মোল্ড করব, ঠিক আছে, মেল্ট করব। মেল্ট করার পরে আমরা কি করব, এর তড়িৎ বিশ্লেষণ করব, ইলেকট্রোলাইসিস করব। কি করব আমরা, তড়িৎ বিশ্লেষণ, এবং তড়িৎ বিশ্লেষণ করব, এবং আমরা কি পাবো, আমরা হচ্ছে পিওর যে মেটালটা আছে, প্রথমে পিওর মেটালটা উৎপন্ন হয় না, বাট অনেকটাই উৎপন্ন হয়, তাকে আরেকটু শুদ্ধিকরণ করতে হয়, তো আমরা ধাতুটাকে পাবো। এই হচ্ছে দিস 3 টাইপস অফ থিংস হ্যাপেন্স ইন এক্সট্রাকশন অফ মেটাল। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? দেখো এনসিইআরটিতে যা বলেছে তাকে আরও সরলীকরণ করে দিলাম, বোঝা গেছে, তাকে আরও সরলীকরণ করে দিলাম। এবার একটা বিষয় ভালো করে, ভিডিওটা একটু হয়ে গেছিলো, এবার একটা বিষয় ভালো করে বোঝো যে দুটো ক্ষেত্রে এনসিইআরটি স্পেশাল টার্ম ইউজ করে। এই যে এখানে আমরা তাপ দিয়েছি, এটাকে এনসিইআরটি বলে হচ্ছে ভাই ভস্মীকরণ, বলবা তোমরা, ঠিক আছে? আর এই যে এখানে যে তাপ দিয়েছি এটাকে এনসিইআরটি বলে তাপীয় বিজারণ। এটাকে এনসিইআরটি কী বলে, তাপীয় বিজারণ, ঠিক আছে? এটাকে এনসিইআরটি কী বলে, সরি তাপীয় বিজারণ নয়, তাপীয় জারণ।
এটাকে এনসিইআরটি কী বলে? তাপীয় জারণ। তো তোমরা মনে রাখো ভাই, তাপ তো দিতেই হবে। ভস্মীকরণ কখন হয়, ছাই কখন হয়? যখন তাপ দেই। তো ডেফিনেটলি এখানেও তাপ হবে, ওখানেও তাপ হবে, এটাও কিন্তু তাপীয় জারণ। দেখো তাপ এবং জারণ, এটাকে কী বলবো না? তাপীয় জারণ। এই জায়গায় কিন্তু তাপীয় জারণ নেই, ততে গোলাবে না, তয় তড়িৎ তয় তাপ, মানে গুলিয়ে ফেলবে না। এখানে কিন্তু আছে তোমাদের তড়িৎ বিশ্লেষণ। ক্লিয়ার হলো আশা করি? ভেরি ভেরি ইজি কনসেপ্ট, বাট মনে রাখতে গেলে একটু তো ট্রিক মাথায় ঢোকাতেই হবে। বোঝা যাচ্ছে আশা করি? দেখো এনসিইআরটিতে একটা কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে যে যখন আকরিকের যখন তোমাদের মানে এক্সট্রাকশন করা হয়, তখন ওটাকে ভূগর্ভ থেকে তোলা হয়, মানে খনি থেকে উত্তোলন করা হয়, ঠিক আছে? এবং যখন উত্তোলন করা হয় তখন ওই আকরিকের গায়ে অনেক মাটি এবং বালি ইত্যাদি লেগে থাকে, ঠিক আছে? এবং সেটা মনে হয় যেন অপদ্রব্য দ্বারা কলুষিত আছে, ঠিক আছে? অপদ্রব্য শব্দের অর্থ কি? যেগুলো এক্সট্রা পার্ট, যেগুলো আমাদের লাগবে না, ময়লা আবর্জনা। এটাকে বলা হয় খনিজ মল বা গ্যাঙ্গিউ বলা হয়। কি বলা হয়? গ্যাঙ্গিউ বা খনিজ মল। এবার যখন এই আকরিককে উত্তোলন করে আনা হয়, তখন ওকে কি করা হয়? ওই যে অশুদ্ধিগুলো এক্সট্রা আছে ওর গায়ে, সেটাকে বের করে দেওয়ার দরকার হয়, মানে দূরীকরণ প্রয়োজন হয়, সোজা কথা বলতে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাটি বালি ইত্যাদি এগুলো তো রাসায়নিকভাবে ওই ধাতুর সঙ্গে যুক্ত নয়, ফলে ধুয়ে ফেললে, মানে জল ব্যবহার করলে, তবে খুব হাই স্পিড ওয়াটার এবং হাই প্রেশার ওয়াটার, হাই প্রেশারাইজড ওয়াটার ব্যবহার করা হয়। যেমন তোমরা দেখবে স্কুটার বা বাইক পরিষ্কার করার সময় দেখবে এক ধরনের জলের স্প্রে পাওয়া যায়, যেটা তীব্র প্রেশারের দিয়ে বেরোয় জলটা, ওই রকম তোমাদের এখানে ইউজ করা হয়। এবং তার ফলে কী হয়? ওই মাটি বালি ইত্যাদি ওগুলো ধুয়ে বেরিয়ে যায়, যেহেতু ওগুলো ভৌতভাবে ওই আকরিকের সঙ্গে লেগে আছে, রাসায়নিকভাবে লেগে নেই, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা এবার, আচ্ছা আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই যে খনিজ মল, এই খনিজ মল কিন্তু সবসময় যে ভৌতভাবে লেগে থাকে তা নয়, রাসায়নিকভাবেও লেগে থাকতে পারে, ঠিক আছে? এবার এই আকরিক কেমন, এটা পরের লাইনে বলেছে, তার উপর বেস করেই এই দূরীকরণটাকে আমরা চিহ্নিত করি, যে কোন প্রসেসে সেইটাকে আমরা চিহ্নিত করব, মানে এবং সেটাকে দূরীকরণ করব। তো সেটা আমরা দেখে নেবো, চলো। দেখো যে সমস্ত ধাতুগুলো একদম এই যে সক্রিয়তা সারি আছে বা বললাম রিঅ্যাক্টিভিটি সিরিজ আছে, তার থেকে নিচে অবস্থান করে, অর্থাৎ হাইড্রোজেনের অনেক নিচে অবস্থান করে। যেমন তার নাম কী বলেছিলাম আমরা? দেখলাম যে পারদ আছে। পারদ যদিও হাইড্রোজেনের উপরে অবস্থান করে, কিন্তু হাইড্রোজেনের ঠিক উপরে অবস্থান করে, মানে হাইড্রোজেনের যত কাছে আসবে বা হাইড্রোজেন থেকে যত নিচে যাবে, তত তার সক্রিয়তা কমতে থাকবে। যেহেতু হাইড্রোজেনের ঠিক উপরে পারদ অবস্থান করে, ওই জন্য পারদের সক্রিয়তা কিন্তু অনেক কম। এবং এরপরে আমরা আরও অনেক ধাতু পাই, যেমন হচ্ছে এজিকে পাই, এইউকে পাই, এদেরকে পাই, এবং এরা কিন্তু হাইড্রোজেনের নিচে আছে, ফলে এদের রিঅ্যাক্টিভিটি অনেক কম, যেটা একটু আগে বলছিলাম। তো এই সমস্ত ধাতব অক্সাইডগুলোকে কিন্তু শুধুমাত্র উত্তাপ প্রয়োগেই ধাতুতে বিজারিত করা যায়, ঠিক আছে? কি করা যায়? ধাতুতে বিজারিত করা যায়। বিজারিত কেন বলা হলো? দেখো ব্যাপার হচ্ছে, ধরো এখানে H2S আছে, সরি HGS আছে, ধরো এখানে কি আছে? HGS, ধরো এখানে HGS আছে, ঠিক আছে? HGS আছে, ওকে? তো HGS আছে, যেমন সিনেবার, এই যে এখানে লেখাও আছে সিনেবার। সিনেবার হচ্ছে এই যে মার্কারি, মানে পারদ, তার একটা আকরিক, ঠিক আছে? সিনেবার হচ্ছে এই যে পারদ রয়েছে তার একটা আকরিক। এবার তুমি যখনই একে, ভালো করে বুঝবে, একে যখন তাপ দেবে, একে যেই তুমি তাপ দিলে, তার ফলে এর অক্সিডেশন হয়। কী হয়? এর অক্সিডেশন হয়। দেখো এই পুরো প্রক্রিয়াটা এখানে লেখাও আছে, দেখো এই দেখো। HGSকে তুমি কি করছো? তুমি যখনই তাপ দিচ্ছ, ভালো করে বুঝবে, HGSকে যেই তুমি তাপ দিচ্ছ, তখন সেখানে HgO উৎপন্ন হচ্ছে এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। কোথা থেকে পাওয়া যাচ্ছে? এই যে HGS ছিল, তার মধ্যে যে সালফার ছিল, সেটা বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এই অক্সিজেন খানিকটা এর সঙ্গে যুক্ত হয়, সেটা হয়ে যায় HgO, অর্থাৎ পারদের অক্সাইড তৈরি করে। আর বাকি অক্সিজেনটা সালফারের সঙ্গে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে, ঠিক আছে? অর্থাৎ এখানে কী হয়ে গেল? এখানে হলো তাপীয় জারণ হলো, ঠিক আছে? তাপীয় জারণ। তুমি বলবে স্যার তাপীয় জারণ কেন দরকার? খেয়াল করো ভালো করে, এখানে HGS ছিল, তুমি তার সঙ্গে HgO করে দিচ্ছ, অর্থাৎ অক্সিজেন যুক্ত হচ্ছে এবং সেটা তাপের মাধ্যমে যুক্ত হচ্ছে। ওই জন্য এটাকে আমরা বলছি কি? তাপীয় জারণ, যেটা একটু আগে তোমাদের প্রসেসটা দেখাচ্ছিলাম। এবার এনসিইআরটির আমি বললাম একটু আগে, এক লেখে গ্রাফ অনুযায়ী, আর প্যারাতে এক লেখে। ঠিকঠাক করে প্যারাতে ওটা বলেও দেয় না যে গ্রাফে যা আছে। যদি গ্রাফে, মানে একটু আগে টিক টিক দিয়ে যেরকম ধরনের একটা শ্রেণীবিভাগ মতো করা ছিল, ওখানে যা যা থাকে, যদি প্যারাতেও তাই থাকে, তাহলে এক্স্যাক্টলি আমরা বুঝতে পারি। কিন্তু তা লেখা থাকে না, একটু ঘুরিয়ে লেখা থাকে। এখানে যেমন দেখো ঘুরিয়ে লেখা আছে,
ঠিক আছে, তো ওটাকে আমি সরলীকরণ করে দিচ্ছি, তোমরা এই প্রসেসটাই মনে রাখবে, কারণ প্রশ্ন এনসিইআরটি লাইন অনুযায়ী আসলেও কনসেপ্টটা অনুযায়ী আসতে হয়, কারণ প্রশ্ন করার সময় উল্টোপাল্টা লাইন লিখে প্রশ্ন করা যায় না, কারণ 4টে অপশান তো দিতে হবে আমাকে, ঠিক আছে। তো কী হয়, এইচজিএস বার করা হলো, এইচজিএসকে বায়ুতে পোড়ানো হলো, তার ফলে যে অক্সিজেন থাকে সেটা একবার এর সঙ্গে যুক্ত হয়, একবার সালফারের সঙ্গে যুক্ত হয়, সালফারের সঙ্গে যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইড তৈরি করলো, আর যেটা পারদ সেটা এইচজিও তৈরি করলো। এই যে এইচজিও, ভালো করে বুঝবে, এই যে এইচজিও, এই এইচজিও এর কী করা হয়, এখানে বিয়োজন ঘটানো হয়। কী করা হয় এখানে, বিয়োজন ঘটানো হয়, এবং এটাকে বলা হয় তাপীয় বিয়োজন। দেখো এই তাপীয় বিয়োজন এক টাইপের বিজারণও বটে। কেন বিজারণ, দেখো যেই তুমি এখানে তাপ দিচ্ছ তখন এটা দুটো পার্টে ভেঙে যাচ্ছে, একটা হচ্ছে মার্কারি আর দুই হচ্ছে অক্সিজেন। অক্সিজেন তো গ্যাস, সেই জন্য বায়ুতে মিশে যায়, তাহলে পড়ে থাকে কি আমাদের ধাতু। এবার একটা জিনিস ভালো করে দেখো, এখানে একটা সাইনও আছে, এই সাইনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি দেখো এখানে ছিল এস, এস মানে কি আমরা জানি সলিড, অর্থাৎ এটা হচ্ছে একটা কঠিন পদার্থ। জি মানে হচ্ছে এটা গ্যাস। দেখো যখন বেরোচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, যখন বেরোচ্ছে তখন কিন্তু এখানে লিকুইড লেখা নেই, এখানে কি লেখা আছে, সলিড লেখা আছে। কি লেখা আছে এখানে, সলিড লেখা আছে। আর এটা তো গ্যাস, সালফার ডাইঅক্সাইড তো গ্যাস, ফলে উপরে উঠে বেরিয়ে যাবে, অর্থাৎ বায়ুতে মিশে যাবে, ঠিক আছে। গ্যাসের পরে আমরা এই চিহ্নটা লাগাই, মানে এটা উপরে উঠে যাচ্ছে, ওকে। এবার এটা খেয়াল করো, এটা তো তার মানে সেই সলিডটা, এই যে এই সলিডটা, এই সলিডটা, আর এখানে কি রয়েছে, লিকুইড রয়েছে, মানে এটা মোল্টেন ফরম্যাটে থাকে, মানে গলিত। এই যে এখানে এই যে এইচজি এটা পাওয়া যায়, এটা কেমন অবস্থায় পাওয়া যায়, গলিত অবস্থায় পাওয়া যায়, গলা গলা অবস্থায় পাওয়া যায়। হলো ক্লিয়ার? আচ্ছা, এবার নিচেরটায় চলো। আরেকটা জিনিস দেখো, কপারকেও ঠিক এইভাবেই এক্সট্রাকশন করা হয়। কপার সালফাইড পাওয়া গেল, সেটা কিনা সব সলিড হয়, সেই সলিডের সঙ্গে কি করা হয়, অক্সিজেনের সংস্পর্শে তাকে পোড়ানো হয়, মানে সোজা কথা বলতে খোলা জায়গায় তাকে পুড়িয়ে ফেলা হয়। পোড়ানোর ফলে কি হয়, এই অক্সিজেন কপারের সঙ্গে অ্যাড হয়, আর খানিকটা অক্সিজেন সালফারের সঙ্গে অ্যাড হয়, সো সালফার ডাইঅক্সাইড গ্যাস সেটা তো বায়ুতে মিশে যায়, আর পড়ে থাকে কপার অক্সাইড, এটাও কিন্তু সলিড আকারেই পড়ে থাকে। এই সলিডটাকে কি করা হয়, ফার্দার আবার বিক্রিয়া ঘটানো থাকে, এখানে একটু আলাদা হচ্ছে, এখানে কি করা হয়, কপার অক্সাইডের সঙ্গে কপার সালফেটের বিক্রিয়া ঘটানো হয়, এবং সেখানে কপার উৎপন্ন হয় এবং সালফেট গ্যাস উৎপন্ন হচ্ছে, মানে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। তার মানে এই কপার পড়ে থাকছে, এটাই হচ্ছে আমাদের কিন্তু সেই কপার, যে কপারটা আমরা চাই। তো দেখো এইচজিকে যেভাবে করা হয়, সালফারকে কিন্তু কপারকে কিন্তু সেইভাবে এক্স্যাক্টলি করা হয় না। দেখো পারদকে একভাবে করা হচ্ছে, কপারকে একভাবে করা হচ্ছে। এর কারণ কি জানো, কারণ যদি তুমি রিঅ্যাক্টিভিটি সিরিজ দেখো, তুমি দেখবে এইচজির ওপরে কিন্তু কপার থাকে, অর্থাৎ কপার এইচজির থেকে আরও বেশি কি সক্রিয়, ঠিক আছে। এইচজির থেকে কপার আরও বেশি সক্রিয়, ফলে কপারের সালফাইড থেকে, পয়েন্ট টু বি নোটেড, এটা কি Cu2S কি, এটা কপার সালফাইড। কপার সালফাইড থেকে কপারকে নিষ্কাশন করার যে পদ্ধতি, সেটা হাইড্রোজেন পারদের সালফাইড থেকে পারদকে নিষ্কাশন করার যে পদ্ধতি, তার সঙ্গে ম্যাচ খাবে না, মিল খাবে না। বোঝা গেল কি বললাম? তো এখানে কি ঘটছে আরেকবার দেখো ভালো করে। দেখো দুটো ক্ষেত্রেই আমরা কিন্তু প্রথমে তাপীয় জারণই ঘটালাম। তাপীয় জারণ কেন ঘটালাম, দেখো কপার সালফাইড ছিল, তো তার সঙ্গে কপার অক্সাইড করছি, অক্সিজেনকে যুক্ত করছি, মানে এখানে জারণ হচ্ছে, অর্থাৎ এর যে ফার্স্ট স্টেপ আর এর যে ফার্স্ট স্টেপ দুটো সেম, কারণ দুটোতেই তাপীয় জারণ ঘটছে, ঠিক আছে। কিন্তু তারপরে আমরা কি করছি, তারপরে কিন্তু আমরা তাপীয় বিজারণ ঘটাচ্ছি, ঠিক আছে, বা বলতে পারো বিজারণ ঘটাচ্ছি। কীভাবে বিজারণ ঘটাচ্ছি, দেখো এখানে অক্সিজেন ছিল কপারের সঙ্গে, কিন্তু এখানে দেখো অক্সিজেন নেই কপারের সঙ্গে, মানে অক্সিজেনকে আমরা কী করে দিচ্ছি, বের করে দিয়েছি, মানে এখানে কিন্তু কী করছে, বিজারণ ঘটছে। মানে সেকেন্ড স্টেপে কিন্তু আমরা দুটোতেই বিজারণই ঘটাচ্ছি। দেখো এখানেও অক্সিজেন ছিল, বের করে দিচ্ছি, দেখো এখানে শুধু পড়ে আছে, অক্সিজেন নেই, তার মানে এখানেও আমরা বিজারণই ঘটাচ্ছি, কিন্তু প্রসেসটা জাস্ট আলাদা, ঠিক আছে। অর্থাৎ প্রথমে জারণ, তারপর বিজারণ, এটাও জারণ তারপর বিজারণ, কিন্তু প্রসেসটা জাস্ট আলাদা হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম আমি? চলো নেক্সট স্টেপ দেখো। সক্রিয় শ্রেণীর যে মধ্যবর্তী ধাতু, অর্থাৎ মিডিল পোর্শনে যে ধাতুগুলো থাকে, তাদেরকে আমরা কি করে করি, মিডিল পোর্শনে কী কী ধাতু থাকে একটু আগে তোমাদের দেখিয়েছিলাম, আয়রন, জিঙ্ক, লেড, কপার, এই যে 4টে ধাতু আছে, এরা কিন্তু সক্রিয়তা শ্রেণীর মাঝখানে অবস্থান করে, ঠিক আছে। এদেরকে কি করা হয়, যে এই সকল ধাতুগুলো কিন্তু মূলত সালফাইড বা কার্বনেট আকারে পাওয়া যায়। আমি তোমাদের একটু আগে যে চার্ট আমি এঁকে দেখিয়েছি, প্লাস এনসিইআরটির পড়েছি, সেখানে তোমরা দেখলে যে দুইভাবে ধাতুগুলোকে পাওয়া যায়, একটা হচ্ছে সালফেট, দুই হচ্ছে কার্বনেট আকারে পাওয়া যায়, ঠিক আছে। কার্বনেট ও সালফেটের তুলনায় অক্সাইড যৌগগুলো থেকে ধাতু নিষ্কাশন করা অপেক্ষাকৃত সহজ হয়। এটার মানে দাঁড়াচ্ছে এদেরকে পাওয়া যায় তো সালফাইড বা কার্বনেট আকারে, কিন্তু এদেরকে আমরা কিসে রূপান্তরিত করব, এদের অক্সাইডে রূপান্তরিত করে দেবো, কারণ অক্সাইড থেকে ধাতুকে বের করা সোজা হয়। তার মানে এদেরকে পাওয়া যাচ্ছে কী আকারে, আয়রন সালফাইড, জিঙ্ক সালফাইড বা আয়রন কার্বনেট, লেড কার্বনেট, এভাবে পাওয়া যাচ্ছে। এদেরকে কি করা হয়, রূপান্তরিত করে ফেলা, কিসে রূপান্তরিত করা হয়, অক্সাইডে রূপান্তরিত করা হয়,
ঠিক আছে, এবং এই জন্য এখানে স্টেপটা একটু বেশি। এবার কি বলছে দেখো, বিজারণ প্রক্রিয়া সংগঠিত করার পূর্বে ধাতব সালফাইড বা কার্বনেটগুলোকে ধাতব অক্সাইডে রূপান্তরিত করা হয়। কাদের ক্ষেত্রে? এই যে চারটে লেখা আছে এদের ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? এবার বলছে পর্যাপ্ত বায়ুতে, বায়ুতে মানে এখানে অক্সিজেনে, ঠিক আছে, পর্যাপ্ত বায়ু মানে কি এখানে অক্সিজেন, সালফাইড আকরিককে তীব্রভাবে উত্তপ্ত করলে তারা অক্সাইডে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, এই পদ্ধতিটাকে কি বলা হয়? তাপ জারণ নাম দেওয়া হয়। আমি একটু আগেই বলেছি জারণ মানে অক্সিজেন কি হবে, এই যে অক্সিজেন আছে অক্সিজেন কী হবে এখানে এসে যুক্ত হবে। তো জারণ মানে বেসিক্যালি অক্সিজেনের যুক্তিকরণ, কিন্তু তাপের মাধ্যমে যুক্ত হচ্ছে, সেই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে তাপীয় জারণ। ঠিক আছে, বা থার্মাল অক্সিডেশন। এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে, লিখে দিই এখানে, সেটা হচ্ছে থার্মাল অক্সিডেশন। কি বলে এটাকে? থার্মাল অক্সিডেশন বলা হয়। ঠিক আছে, এটাকে কী বলা হয়? থার্মাল অক্সিডেশন। এবার বলছে যে কার্বনেট আকরিককে স্বল্প বা সীমিত বায়ুতে, অর্থাৎ এক্ষেত্রে অল্প অক্সিজেন হলেই চলে যায়, তীব্রভাবে উত্তপ্ত করা হয় এবং তাদেরকে অক্সাইডে রূপান্তরিত করা হয়। আর এই পদ্ধতিটিকে কী বলা হয়? ভস্মীকরণ বলা হয়। ভস্মীকরণ শব্দের অর্থ হচ্ছে অল্প যখন তুমি অক্সিজেন নিচ্ছ তখন এটা অল্প বিশেষায়িত হয় এবং অল্প জারিত হয়, তখন সেই প্রসেসটাকে আমরা বলছি ভস্মীকরণ। ঠিক আছে, তো জিঙ্কের আকরিকের ক্ষেত্রে তাপজারণ এবং ভস্মীকরণ যে প্রক্রিয়াগুলো হয় সেগুলো নিচে দেওয়া হলো। চলো আমরা নিচে দেখে নেবো। কিন্তু এখান থেকে আমরা কী জানলাম? এখান থেকে জানলাম যে আয়রন, জিঙ্ক, লেড, কপার এদেরকে কিন্তু সালফাইড বা কার্বনেট আকারেই পাওয়া যায়, কিন্তু সালফাইড এবং কার্বনেট থেকে এদেরকে নিষ্কাশিত করাটা চাপের, সেই জন্য সালফাইড বা কার্বনেটকে প্রথমে অক্সাইডে পরিণত করা হয় এবং তারপরে কিন্তু ওখান থেকে ধাতুকে বের করা হয়। এবং এক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে বায়ু নেওয়া হয়, মানে অক্সিজেন নেওয়া হয় এবং এই সালফাইড এবং কার্বনেটকে তাতে তাপ দিয়ে পোড়ানো হয়, যার ফলে অক্সিজেন ভেতরে চলে আসে এবং তাপীয় জারণ পদ্ধতি এটাকে বলে। এটাই আমরা বেসিক্যালি এখানে কিন্তু পড়লাম। ওকে, দেখো একটা জিনিস মাথায় রাখবে, জিঙ্কের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে জিঙ্ক সালফাইড নেওয়া হয়। ঠিক আছে, ঠিক আছে, এখানে জিঙ্ক কী নেওয়া হয়েছে? সালফাইড নেওয়া হয়েছে। এবং অ্যাকচুয়ালি জিঙ্ক সালফেট, এটা সালফেট হলে ZnSO4 হতো, শুধু এস যুক্ত করা হয়েছে তো বুঝবে এটা জিঙ্ক সালফাইড বেসিক্যালি। ঠিক আছে, এবার কি করা হচ্ছে? তার সঙ্গে অক্সিজেন নেওয়া হচ্ছে এবং তারপর কী দেওয়া হচ্ছে? তাপ দেওয়া হচ্ছে। তার ফলে এই অক্সিজেনের খানিকটা জিঙ্কের সঙ্গে যুক্ত হচ্ছে আর খানিকটা সালফারের সঙ্গে যুক্ত হচ্ছে। এই প্রসেসটা কিন্তু তোমরা আগেরবার যে প্রসেস 1 দেখছিলে সেম একদম, দেখো একদম সেম না? ঠিক আছে, এবং তাতে কি হয়? এটা গ্যাস হয়ে উড়ে যায় আর পড়ে থাকে ZnO, অর্থাৎ জিঙ্ক অক্সাইড পড়ে থাকলো। এই জিঙ্ক অক্সাইডটাকে কি করা হয়? নেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু এই যে দেখো জিঙ্ক অক্সাইড, এই যে জিঙ্ক অক্সাইড, এই জিঙ্ক অক্সাইডকে নেওয়া হয় এবং কার্বনের সহায়তায় তার বিজারণ ঘটানো হয়। মনে রাখবে কার্বন কিন্তু একটা বিজারক পদার্থ, কার্বন ইজ ভেরি এসেন্সিয়াল বিজারক পদার্থ, এটা পয়েন্ট টু বি নোটেড। কার্বন কিন্তু খুবই এসেন্সিয়াল বিজারক পদার্থ, অর্থাৎ এই স্টেপের পরে কিন্তু এই স্টেপটা হয় না, এই স্টেপের পর বেসিক্যালি হয় এই স্টেপটা। কোন স্টেপটা হয়? এই স্টেপটা। এটা হচ্ছে আর একটা পদ্ধতি, মানে এখানে বেসিক্যালি দুটো জিনিসকে নেওয়া হয়েছে, একটা জিঙ্কের সালফাইডকে নেওয়া হয়েছে আর জিঙ্কের কার্বনেটকে নেওয়া হয়েছে। তো এটার ফার্স্ট পদ্ধতি এটা, জিঙ্ক সালফেট মানে সালফাইড নিলে তার ফার্স্ট পদ্ধতি এটা এবং তার সেকেন্ড পদ্ধতি এটা। সিমিলারলি জিঙ্ক কার্বনেটকে নিলে তার ফার্স্ট পদ্ধতি এটা আর তার সেকেন্ড পদ্ধতি এটাই, কারণ দেখো দুটো ক্ষেত্রেই আমরা জিঙ্ক অক্সাইডকে পাচ্ছি, ভালো করে বুঝবে। এই পদ্ধতিতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ZnS, অক্সিজেন সঙ্গে তাপীয় জারণ হলো, ZnO তৈরি হলো, এই ZnO পরবর্তী পর্যায়ে এইখানে চলে যায়। ভাববে না এটা কিন্তু তার দ্বিতীয় পদ্ধতি, তা কিন্তু নয়, এই জায়গায় চলে যাচ্ছে এবং কার্বন দিয়ে এটাকে বিজারণ করানো হচ্ছে। কী করানো হচ্ছে? কার্বন দিয়ে এটাকে কী করানো হচ্ছে? বিজারণ করা হচ্ছে, কারণ কার্বন কিন্তু একটা উপযুক্ত বিজারক পদার্থও বটে। ঠিক আছে, এবং যার ফলে জিঙ্ক বেরিয়ে আসছে আর কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে, সেটা গ্যাস আকারে বেরিয়ে যাচ্ছে আর জিঙ্ক পড়ে থাকছে, যেটা আমাদের দরকার। সিমিলারলি যখন জিঙ্ক কার্বনেটকে নেওয়া হয় তখনও জিঙ্ক কার্বনেটকে কী করা হয়? তাপীয় বিয়োজন ঘটানো হয়, মানে জিঙ্ক কার্বনেটের তাপ দিলে সেটা দুটো পার্টে ভেঙে যায়। তোমরা বিয়োজন বিক্রিয়ায় পড়েছো যে একটা বড় মলিকিউলকে ভেঙে যখন দুটো পার্টে ভাঙা হচ্ছে এবং সেক্ষেত্রে যখন তাপ দেওয়া হচ্ছে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় এন্ডোথার্মিক ডিকম্পোজিশন, অর্থাৎ তাপীয় বিয়োজন। কারণ এখানে তাপ দেওয়া হচ্ছে মানে তাপ এখানে উৎপন্ন হচ্ছে না, তাপ এখানে টেক করছে অর্থাৎ নিচ্ছে এবং তার ফলে সেটা দুটো জিনিসে ভেঙে যাচ্ছে, একে আমরা কী বলি? তাপীয় বিয়োজন বলি। এখানে তাপীয় বিয়োজনই ঘটানো হচ্ছে। দেখো জিঙ্ক কার্বনেট তাপ দেওয়া হচ্ছে, সেটা ZnO এবং CO2তে কী হয়ে যাচ্ছে? সেটা বিশ্লেষায়িত হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা এক্স্যাক্টলি তাপীয় বিয়োজন নয়, কারণ জিঙ্ক অক্সাইড উৎপন্ন হচ্ছে, অর্থাৎ বাতাসের যে অক্সিজেন সেটা এর সঙ্গে কিন্তু আছে খানিকটা। ঠিক আছে, তো এখানে তাপীয় বিয়োজন তো হচ্ছে না, বাট দেখো এটা ভাঙছে এক্স্যাক্টলি। ঠিক আছে, তো ZnCO3 যেহেতু জিঙ্ক কার্বনেট এটা, তো ZnO এবং
CO2 উৎপন্ন হচ্ছে। এই যে ZNO এইটাই কিন্তু কি হচ্ছে, এই পয়েন্টে গিয়ে দ্বিতীয় স্টেপে কার্বনকে ইউজ করে আমরা ZN পাচ্ছি আর কার্বন মনোক্সাইড পাচ্ছি। বোঝাতে পারলাম আমি? এবার কি হচ্ছে দেখো, যে এখানে পরও একটু ধাতব অক্সাইডকে এরপর কার্বনের মতো উপযুক্ত বিজারক দ্রব্যের সাহায্যে বিজারিত করা হয় এবং সংশ্লিষ্ট ধাতু আমাদের পেতে পারি, যেমন বলে দিচ্ছে এখানে। অর্থাৎ এর সেকেন্ড স্টেপও এটা, এরও সেকেন্ড স্টেপ কিন্তু এটা, এর সেকেন্ড স্টেপও এটা, আর এরও সেকেন্ড স্টেপ এটা। ঠিক আছে, নেক্সট কি বলছে, প্রথম অধ্যায়ে বর্ণিত জারণ বিজারণ প্রক্রিয়াগুলো যদি তোমার অর্থাৎ আমরা এনসিইআরটির অনেক পরের চ্যাপ্টার পড়ছি, তো ফার্স্টের দিকে আমরা জারণ বিজারণ পড়ে আসছি কেমিক্যাল রিয়াকশনের চ্যাপ্টারে, তো সেই চ্যাপ্টার কথা উল্লেখ করে বলতে চাইছি, ওখানে একটু ভালো করে পড়াশোনা করে এসো, তাহলে এটা বেটার বুঝতে পারবে। নেক্সট চলো পরের পার্টটা আমরা যাব। নেক্সট দেখো কি বলছে, বলছে যে এই যে ধাতব অক্সাইডকে বিজারিত করে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে কার্বন ব্যবহারের পাশাপাশি আমরা অনেক সময় প্রতিস্থাপন বিক্রিয়ারও হেল্প নেওয়া হয়। ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়া কি তোমাদের মনে করে দেখো, আমরা প্রতিস্থাপন এবং দ্বি প্রতিস্থাপন বলে দুটো জিনিস পড়েছিলাম। ঠিক আছে, আমরা এটাও জানি যে অতি সক্রিয় যেগুলো হয়, যারা অতি সক্রিয় হয় তারা কিন্তু কম সক্রিয়কে কি করতে পারে, কিক করে বের করে দিতে পারে। অতি সক্রিয় যে ধাতুগুলো আছে তারা কম সক্রিয় ধাতুগুলোকে কি করতে পারে, কিক করে বের করে দিতে পারে। অর্থাৎ তুমি যদি রাসায়নিক বিক্রিয়া না পড়ে এই চ্যাপ্টার পড়ো তাহলে তুমি গন্ডগোলে পড়ে যাবে। ওই জন্য আমি বলেছি কোনো চ্যাপ্টার বাদ দেওয়া মানে, যেমন দেখো রাসায়নিক বিক্রিয়াকে যদি কালকে এনসিইআরটি বাদ দিয়ে দেয় তো এই চ্যাপ্টার মধ্যে কিন্তু রাসায়নিক বিক্রিয়া ঢুকে যাচ্ছে। সুতরাং তুমি যখন পড়বে তখন তোমাকে রাসায়নিক বিক্রিয়া পড়েই কিন্তু এই চ্যাপ্টার পড়তে হবে। ওই জন্য বলেছি বাদ দিয়েছে এনসিইআরটি সেটা তার ব্যাপার, কিন্তু আমাদেরকে পড়ে আসতে হবে, কারণ নাহলে আমরা এই কনসেপ্ট বুঝতে পারবো না। ঠিক আছে, তো অতি সক্রিয় যে ধাতুগুলো আছে তারা কম সক্রিয় ধাতুগুলোকে তাদের ঘর থেকে কী করে দিতে পারে, বের করে দিতে পারে। ওই জন্য অনেক সময় প্রতিস্থাপন বিক্রিয়া বা ডিসপ্লেসমেন্ট, এটাকে আমরা কি বলি, ডিসপ্লেসমেন্ট, তো এই ডিসপ্লেসমেন্ট বিক্রিয়ারও কিন্তু হেল্প নেওয়া হয়। ঠিক আছে, দেখো সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি যে ধাতুগুলো আছে এরা কিন্তু এই মাঝারি সক্রিয় যে ধাতুগুলো তাদের থেকে কিন্তু কি বেশি সক্রিয়। ফলে সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম কিন্তু জিঙ্ক, লোহা, লেড, কপার এদেরকে কিন্তু কি করে দিতে পারে, বের করে দিতে পারে এদের ঘর থেকে। ঠিক আছে, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এই ধাতুগুলো কিন্তু এদেরকে কি করতে পারে, ঘর থেকে বের করে দিতে পারে। আর এদেরকে ঘর থেকে বের করে দিলেই আমরা এদেরকে ধরে নেবো, ধরে নিয়ে আমরা আমাদের ঝুলিতে পুরে দেবো। ঠিক আছে, এখানে বলছে যে এই ধাতুগুলো কি করে, সক্রিয় ধাতুগুলোকে বিজারক দ্রব্য হিসেবে কি করা যায়, ব্যবহার করা যায়। অর্থাৎ এই সমস্ত ধাতুগুলোকে কী হিসেবে ব্যবহার করা হয়, রিডিউসিং এজেন্ট, এদেরকে বলা হয় রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, আসলে আমি বলছি আর ভাবছি যে তোমরা বুঝতে পারবে কিনা, ওই জন্য ইংলিশ সাধারণত বলি না, কিন্তু বলা যায় না। এনসিইআরটি যদি বাই চান্স দিয়ে দেয়, রেল যদি বাই চান্স দিয়ে দেয়, এদেরকে কী বলা হয়, রিডিউসিং এজেন্ট বলা। অর্থাৎ সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এরা হচ্ছে রিডিউসিং এজেন্ট। এরা কী করে, কম সক্রিয় ধাতুগুলোকে বার করে দেয় ঘর থেকে। ঠিক আছে, তো কী করে, কারণ এরা এদের চেয়ে কম সক্রিয়তা বিশিষ্ট ধাতুর যৌগ থেকে ধাতুগুলোকে প্রতিস্থাপিত করতে পারে। যেটা আমি বার করে দেয় বলছি, ওটার অ্যাকচুয়াল সায়েন্টিফিক টার্ম হচ্ছে প্রতিস্থাপন করা। ঠিক আছে, যেমন দেখো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঠিক আছে, অ্যালুমিনিয়াম চুনি সহ উত্তপ্ত করলে নিম্নলিখিত বিক্রিয়াটা ঘটে। কি ঘটে দেখতে পাচ্ছি এখানে ক্লিয়ারলি, সেটা হচ্ছে যে MnO2 সেটা যখন অ্যালুমিনিয়ামের সঙ্গে উৎপন্ন হচ্ছে, মানে যখন তুমি বিক্রিয়া ঘটাচ্ছ তখন আমরা ম্যাঙ্গানিজকে পাচ্ছি, অ্যালুমিনিয়াম অক্সাইডকে পাচ্ছি, আর তাপ উৎপন্ন হচ্ছে। এটা কিন্তু একটা তাপমোচী বিক্রিয়া। তো তোমাদের পরীক্ষার সময় অনেক সময় এই বিক্রিয়াটা দিয়ে বলতে পারে, তাপটা লিখে দেবে না, দিয়ে বলবে এটা কী ধরনের বিক্রিয়া, এটা কিন্তু তাপমোচী বিক্রিয়া। ঠিক আছে, এক্সোথার্মিক প্রসেস, এটা হচ্ছে এক্সো কেন, কারণ তাপ বাইরে আসতে তাই। ঠিক আছে, তো MnO2 এবং Al, সেখান থেকে Mn এবং Al2O3 এইটা আমরা পাই, এবং এটা কিন্তু আমরা সলিড আকারে পাই। পয়েন্ট টু বি নোট, এটা কী আকারে পাই, এটা আমরা সলিড আকারে পাই। ঠিক আছে, আর জারণ বিজারণ পদার্থগুলোকে তুমি শনাক্ত করতে পারলে কি, অর্থাৎ এক্ষেত্রে কোনটা জারিত হচ্ছে কোনটা বিজারিত হচ্ছে তুমি কি বুঝতে পারছো? তুমি দেখো ভালো করে বোঝো, এখানে তোমার O2 ছিল, MnO2 ছিল, ভালো করে বুঝবে, Mn কি আছে, O2 আছে। এখানে কি MnO2 আছে, নেই, তার মানে এখানে কে জারিত হয়েছে, Mn জারিত হলো, বিজারিত হলো, কারণ অক্সিজেন নেই এখানে। অক্সিজেন থাকলে তাকে আমরা জারণ বলি, এখানে অক্সিজেন নেই, এটা কী হলো, এটা হলো বিজারণ। ঠিক আছে, এটা কী হলো, এটা হলো বিজারণ। ওকে, আর জারণ কার হলো, দেখো অ্যালুমিনিয়াম, সেখানে অক্সিজেন ছিল না, অক্সিজেনটা এর সঙ্গে জুড়ে গিয়ে দেখো Al2O3 করে দিয়েছে, এটা কিন্তু কী হলো, এটা কিন্তু তোমাদের হলো জারণ। এটা কী হলো, তোমাদের জারণ। ঠিক আছে, অর্থাৎ অ্যালুমিনিয়াম নিজে জারিত হলো, কিন্তু MnO2কে বিজারিত করে দিল, আমরা পেলাম ম্যাঙ্গানিজ। আমরা কাকে পেলাম, আমরা পেলাম ম্যাঙ্গানিজকে পেলাম। ঠিক আছে, যেহেতু ম্যাঙ্গানিজ অ্যালুমিনিয়াম থেকে কম সক্রিয়, ফলে ম্যাঙ্গানিজকে অ্যালুমিনিয়াম কী করে দিল, বের করে দিয়ে একা রেখে দিল, আর আমরা ওটাকে লুফে নিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে বলছে এই যে বিক্রিয়াটা আছে এটা কিন্তু তীব্র তাপ উৎপাদী বিক্রিয়া।
ঠিক আছে, এবং উৎপন্ন তাপের পরিমাণ এতটাই বেশি যে ধাতুটি গলিত অবস্থায় পাওয়া যায়। এই দেখো এখানে যে ধাতুটা রয়েছে এটা কী লেখা রয়েছে, এখানে লিকুইড লেখা রয়েছে, তাই না? এখানে কী লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে লিকুইড, এল লেখা রয়েছে, মানে যে ধাতুটা কিন্তু গলিত অবস্থায় পাওয়া যায়, এটাকে কিন্তু তুমি সলিড অবস্থায় পাবে না। যদি Al2O3 কিন্তু তুমি সলিড আকারে পাবে, কারণ এর যে তোমাদের গলনাঙ্ক সেটা মারাত্মক বেশি হয়, ফলে এই তাপে এরা গলে না। ঠিক আছে, রেল লাইন জোড়া দেওয়ার সময় কিন্তু এই প্রসেস ব্যবহার করা হয়। ঠিক আছে, বাস্তবে এইটাকেই কিন্তু ব্যবহার করা হয়, এবং এই প্রক্রিয়াটাকে কি বলা হয় জানো? থার্মিটি বিক্রিয়া বলা হয় একে। ঠিক আছে, কি বলা হয়? থার্মিটি বিক্রিয়া, এই প্রসেসকে কিন্তু বলা হয়, এবং নিচে এই বিক্রিয়াটা তোমাদের লেখাও আছে বেসিক্যালি। দেখো বেসিক্যালি এটা থার্মিটি নয়, এটা হচ্ছে থার্মাইট। ঠিক আছে, এনসিইআরটি এরকম লেখে বাংলায়, এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় থার্মাইট। ঠিক আছে, এটাকে থার্মাইট রিয়াকশান বলা হয়। ওকে, এরকম লিখে দিয়েছে বাংলায়, যাই হোক এটাকে কী বলা হয়? থার্মাইট রিয়াকশান বলা হয়। ওকে, তো থার্মাইট রিয়াকশানের প্রসেসটা এখানে লিখেছে, আমি বলে দিচ্ছি ভালো করে বুঝবে। কি করা হয়, রেল লাইন যখন জোড়া হয় না, এটা রেলের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তখন যেটা করা হয় সেটা হচ্ছে, বা যখন কোনো ফাটল থাকে তখন আয়রন অক্সাইড নেওয়া হয়, তার মানে Fe2O3 নেওয়া হয়, এবং অ্যালুমিনিয়াম চূর্ণের বিক্রিয়া এখানে ঘটানো হয়, এবং তীব্র তাপ দেওয়া হয়। তাপটা ওই যে গ্যাসীয় যে তোমাদের এক ধরনের বার্নার পাওয়া যায়, গ্যাস বার্নার বলে এটাকে। ঠিক আছে, তার মধ্যে তীব্র তাপ উৎপাদনকারী থাকে, এবং সেইটা জ্বালিয়ে দেওয়া হয়, তার ফলে তীব্র তাপ বেরিয়ে আসে, এবং তার ফলে কি হয়, এখানে এই যে Fe এটার হয় তোমাদের বিজারণ, আর অ্যালুমিনিয়াম নিজে জারিত হয়। অর্থাৎ সেম জিনিসটা, এটা যেখানে ম্যাঙ্গানিজের জন্য তুমি করলে, সেম জিনিসটা তুমি লোহার জন্য করতে পারো। দেখো এখানে ম্যাঙ্গানিজের জন্য করেছো না, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নিয়েছো, তার সঙ্গে অ্যালুমিনিয়ামকে নিয়েছো, এবং Mnকে বার করে দিলে, মানে তাকে বিজারিত করলে, আর অ্যালুমিনিয়াম কী হলো? জারিত হয়ে গেল। এখানে সেম জিনিসটা করছে, দেখো Fe2O3 নিচ্ছ, অর্থাৎ তুমি লোহার অক্সাইডকে নিচ্ছ। ঠিক আছে, এবং মানে আয়রন 3 অক্সাইড এটা, কারণ এখানে আয়রনের যোজ্যতা হচ্ছে 3। তো অ্যালুমিনিয়ামকে নিচ্ছ, অর্থাৎ লোহা এবং অ্যালুমিনিয়ামকে নিচ্ছ, দুটোই কিন্তু সলিড। মনে রাখবে, সলিডে রিয়াকশান করার জন্য কিন্তু মারাত্মক তাপের প্রয়োজন হয়। এটা অলওয়েজ মাথায় রাখবে, যখন সলিড রিয়াকশান হচ্ছে তখন প্রচুর তাপের প্রয়োজন হয়। কেন? কারণ দেখো সলিড যখন কোনো জিনিস, তখন তার যে অণুগুলোর মধ্যে বন্ধন সেটা মারাত্মক হয়। প্রবল তাপ না দিলে সেই অণুগুলো একে অপর থেকে ছাড়তে চায় না, ছাড়তে না চাইলে তারা নতুন যৌগ গঠন করতে পারবে না, ফলে বন্ড ভাঙার জন্য কিন্তু প্রবল তাপের প্রয়োজন হয়। সেরকমই Fe2O3 এই যে ব্যাপারটা, এইটা অ্যালুমিনিয়ামের সঙ্গে যখন ঘটানো হয়, অর্থাৎ দুটোই সলিড, ফলে কিন্তু এদের যখন, অর্থাৎ Feর যখন বিজারণ হবে, তখন প্রবল তাপ এখানে উৎপন্ন হয়। প্রবল কি উৎপন্ন হয়? প্রবল তাপ কিন্তু এখানে উৎপন্ন, এটা হচ্ছে থার্মাইট প্রসেস। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় থার্মাইট প্রসেস বলা হয়। ঠিক আছে, এবং এতটাই তাপ উৎপন্ন হয়, দেখো লোহাকে এখানে গলিত অবস্থা বা মোল্টেন অবস্থায় পাওয়া যাচ্ছে। আমি তোমাদের বলেছি, যেখানে যেখানে তোমরা এল দেখতে পাবে তার মানে হচ্ছে সেটা গলিত। ঠিক আছে, মোল্টেন স্টেজে আছে, ক্লিয়ার হচ্ছে, বা সেটা জলীয় অবস্থায় আছে। দেখো জলীয় শব্দের অর্থ কিন্তু জলে মিশ্রিত না, সেটা জল আকারে আছে, মানে তরল আকারে আছে। বেসিক্যালি এটা কী আকারে আছে? তরল। ঠিক আছে, গলিত বা তরল আকার, এই দুটোকে দেখানোর জন্য আমরা এল ব্যবহার করি, এল ফর লিকুইড স্টেট। ঠিক আছে, এখানেও দেখতে পাচ্ছ Fe2O3 ছিল, এই ও বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে দেখো লোহা তৈরি হচ্ছে, মানে এখানে কী হচ্ছে? লোহার বিজারণ ঘটছে। আর অ্যালুমিনিয়ামে ও ছিলই না, দেখো এখানে ও যুক্ত হয়ে গেছে, মানে এখানে জারণ হচ্ছে। হয়েছে ক্লিয়ার? ওকে, নেক্সট চলো পরের স্টেপে। দেখো এবার আমরা পড়ব সক্রিয়তা শ্রেণীর যে ওপরের দিকের ধাতুগুলো আছে, অর্থাৎ যেগুলো হচ্ছে তোমাদের অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে তোমাদের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। কী কী ধাতু আছে একটু লিখে দিই তোমাদের। এক হচ্ছে তোমাদের আছে হচ্ছে পটাশিয়াম, ঠিক আছে, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এই যে ধাতুগুলো আছে, এই পাঁচটা ধাতু কিন্তু রিঅ্যাক্টিভিটি সিরিজের অনেক ওপর দিকে থাকে, হাইড্রোজেনের অনেক ওপর দিকে থাকে, ফলে এই ধাতুগুলোকে কিন্তু অক্সাইড ছাড়া এদেরকে পাওয়াই যায় না। ঠিক আছে, এই ধাতুগুলোকে কী আকারে পাওয়া যায়? অক্সাইড আকারে পাওয়া যায়, কারণ এদের অক্সিজেনের প্রতি আকর্ষণ অত্যন্ত বেশি, ফলে এদেরকে কিন্তু কার্বন দ্বারা বিজারণ করা যায় না। ভালো করে বোঝো, এখানে সেটাই লেখা আছে। দেখো এই ধাতুগুলোর কিন্তু সক্রিয়তা অত্যাধিক, যার ফলে এই যৌগগুলোকে কার্বন সহ উত্তপ্ত করে ধাতুতে পরিণত করা যায় না। কারণ কি? যেই তুমি উত্তপ্ত করবে, ফলে এরা আবার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে অক্সাইড তৈরি করে ফেলবে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এদেরকে কিন্তু ধাতুর অক্সাইডকে কিন্তু কার্বন দ্বারা বিজারিত করে সংশ্লিষ্ট ধাতু উৎপন্ন করা যায় না, কারণ এদের কার্বনের প্রতি কী নেই? কোনো আসক্তি নেই, এদের অক্সিজেনের প্রতি আসক্তি আছে। দেখো অক্সিজেনের প্রতি এই সমস্ত ধাতুর আসক্তি কার্বনের থেকে অনেক বেশি। যেই তুমি তাপ দেবে এরা অক্সাইড তৈরি করে নেবে, কারণ অক্সিজেন এর সঙ্গে জুড়ে যাবে, এটা অত্যন্ত রিঅ্যাক্টিভ। ঠিক আছে, তো সেই জন্য কার্বন এখানে কোনো কাজেই লাগে না।
যেমন দেখো উদাহরণস্বরূপ কী বলছে, যেমন ক্লোরাইড লবণ যদি পাও, ঠিক আছে, তুমি কি করবে, সরি এখানে বলছে এটা, সেটা হচ্ছে যে হ্যাঁ, এই লাইনটা আমি পড়িনি। এই সমস্ত যে ধাতুগুলো আছে এদের কি করা হয়, ইলেকট্রোলাইসিস পদ্ধতি ব্যবহার করা যায়। অ্যাকচুয়ালি কি দেখো, এই লাইন বাই লাইন পড়ানো আর নিজে পড়ানো দুটোর মধ্যে একটু পার্থক্য থাকে। লাইন বাই লাইন পড়ালে কি হয়, লাইনে যা লেখা আছে তাই তোমাকে বলতেই হবে, ঠিক আছে। তোমরা বলেছো আমাকে এনসিইআরটি বই অনুযায়ী পড়াতে, আমি সেইটাই করছি। আমি যদি নিজে লিখে পড়াতাম তাহলে এই প্রসেসগুলোকে পর নিজে বলতাম, তখন এখানে যে শব্দ আছে বা ভাষা আছে সেটা আমি চয়ন করতাম না। সেই জন্য এই লাইন বাই লাইন পড়াতে গেলে একটু অসুবিধা হয়। যাই হোক, এখানে বলেছে যে তড়িৎ বিজারণ পদ্ধতির মাধ্যমে এই সমস্ত ধাতুগুলোকে কিন্তু পাওয়া যায়। কি করে পাওয়া যায়, দেখো ক্লোরাইড লবণ, যেমন তুমি সোডিয়াম ক্লোরাইডকে নিতে পারো। সোডিয়াম ক্লোরাইডের যে লবণ আছে তাকে তুমি গলিয়ে তাকে তড়িৎ বিশ্লেষক পদার্থ তৈরি করলে, এবং তার মধ্যে তুমি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এই সমস্ত ধাতুগুলোকে কী করলে, তুমি ক্যাথোডে তুমি দিলে, তাহলে ক্যাথোডে ধাতুগুলোকে পাওয়া গেল, আর অ্যানোডে কিন্তু ক্লোরিন গ্যাস উন্মুক্ত হলো। অর্থাৎ এই ধাতুগুলোকে কোথায় পাওয়া যায়, ক্যাথোডে পাওয়া যায়, আর অ্যানোডে কি পাওয়া যায়, অ্যানোডে ক্লোরিন গ্যাসকে পাওয়া যায়। কেন পাওয়া যায়, কারণ এই যে NaCl বলেছো, এই যে Cl সেটা অ্যানোডে চলে যাবে, Cl কী হবে, Cl সেটা অ্যানোডে চলে যাবে, আর ক্যাথোডে ধাতুগুলো পড়ে থাকবে। আমি তোমাদের বারবার বলেছি যে ক্যাথোড আর অ্যানোড সেটা পজিটিভ না নেগেটিভ সেই অনুযায়ী কিন্তু বিশ্লেষণসায়িত হয় না। আমি আমার পেড ক্লাসে যে তোমাদের প্রবাহী তড়িৎ করিয়েছি সেখানে আমি খুব বারবার বলেছি, ক্যাথোড আর অ্যানোড ভালো করে মাথা রাখবে, ক্যাথোড আর অ্যানোড সেটা কিন্তু কখনোই, পয়েন্ট টু বি নোটেড, প্লাস না মাইনাস সেটা বোঝা যায় না। ক্যাথোড পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে, অ্যানোড পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে। কোথায় জারণ হচ্ছে আর কোথায় বিজারণ হচ্ছে তার উপর বেস করে ক্যাথোড আর অ্যানোড কিন্তু হয়। পয়েন্ট টু বি নোটেড, কোথায় জারণ হচ্ছে আর কোথায় বিজারণ হচ্ছে তার উপর বেস করে কিন্তু ক্যাথোড আর অ্যানোড হয়। তুমি দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রন কী হচ্ছে, ইলেকট্রন এখানে কী হচ্ছে, গৃহীত হচ্ছে। দেখো Na+, এইটা হচ্ছে ইলেকট্রন, এই যে এটা কি, এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রন। এটা এখানে লেখা নেই, এটা একটু এই ধারণাটা তোমাদের বলে দিই, একটু ভুল ধারণা তোমরা পোষণ করো অনেক সময়। অলওয়েজ মাথায় রাখবে, ইলেকট্রন যুক্ত হলে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি বিজারণ, ঠিক আছে। ইলেকট্রন যুক্ত হলে তাকে আমরা কি বলি, বিজারণ। ক্যাথোড আর অ্যানোডের অ্যাকচুয়াল সংজ্ঞা হচ্ছে, যে তড়িৎদ্বারে বিজারণ ঘটবে সেটাকে আমরা ক্যাথোড বলবো। ক্যাথোড মানে নেগেটিভ বা পজিটিভ, অ্যানোড মানে নেগেটিভ বা পজিটিভ এমন কিচ্ছু নয়। পয়েন্ট টু বি নোটেড, যদি ইলেকট্রোকেমিস্ট্রি একটু পড়ে থাকো, যারা হায়ার ক্লাসে পড়ে তারা জানে, যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে সেটাকে আমরা বেসিক্যালি ক্যাথোড বলি, আর যে তড়িৎদ্বারে জারণ ঘটে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি অ্যানোড। তুমি দেখতে পাচ্ছ এখানে ক্যাথোডে বিজারণ ঘটছে, কারণ ইলেকট্রন যুক্ত হচ্ছে। ইলেকট্রন গ্রহণকে আমরা বিজারণ বলি, ইলেকট্রন বর্জনকে আমরা অক্সিডেশন বা জারণ বলি। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ইলেকট্রন এখানে গ্রহণ হচ্ছে, তার এখানে কিন্তু বিজারণ হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ রিডাকশান হচ্ছে, কারণ এটা বেসিক্যালি ক্যাথোডে হয়, ঠিক আছে। এবং ক্যাথোডে দেখো Na+ এবং E-, তো এখানে কী পাচ্ছি, সোডিয়াম ধাতুকে আমরা পাচ্ছি, এই ধাতু নিষ্কাশন হয়ে গেল, ঠিক আছে। সিমিলারলি অ্যালুমিনিয়াম অক্সাইড যদি নেয়, দেখো তড়িৎ বিশ্লেষণ করলেও আমরা কিন্তু অ্যালুমিনিয়াম ধাতুকে পাবো। অর্থাৎ অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডকে নেই, আর সোডিয়ামের ক্ষেত্রে আমরা সোডিয়াম ক্লোরাইডকে নেই, ঠিক আছে। সোডিয়ামের ক্ষেত্রে আমরা কাকে নেই, সোডিয়াম ক্লোরাইডকে নেই। ওই জন্য সোডিয়াম আর ক্লোরিন দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে। দেখো এখানে সোডিয়াম, এখানে ক্লোরিন দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে। সিমিলারলি অ্যালুমিনিয়াম যখন নেব তখন অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা নিয়ে সেম আকারে করবো, অর্থাৎ মোল্টেন করে দেবো, করে দিয়ে তারপর আমরা কী করবো, তার তড়িৎ বিশ্লেষণ করবো, আমরা অ্যালুমিনিয়াম ধাতুকে পাবো, ঠিক আছে। এই হচ্ছে টোটাল তোমাদের প্রসেস ছিল কীভাবে ধাতুকে নিষ্কাশন করা হয়। নেক্সট দিন আমরা এর এই যে মেটাল নন মেটালের বাকি পার্টগুলোকে পড়াবো। ওকে, থ্যাংক ইউ।